তাহলে এখানে অক্সিজেন, এখানে মিথাইল যেমন আছে থাকলো, এখানটা এইচ আর NO2 চলে এলো, এটা প্লাস। এটা হলো। এবার তারপরে তো অ্যারোমেটাইজেশন। এখানে NO2 এলো, CH3 2 O, বাস এটা তৈরি হয়ে গেল। তাহলে এটা এক্সক্লুসিভ অর্থ প্রোডাক্ট এলো কিন্তু, যেটা কিন্তু অর্থ প্যারা আসার কথা ছিল। অর্থ প্রোডাক্ট ইনস্টিড অফ অর্থ প্যারা প্রোডাক্ট। এরকম আরো আছে, জানি আমরা পরেও আবার বলবো, একটা আপাতত দেখিনি, এটা আবার পরে হবে। ও মাইনাস, বা তুই একটা কাজ কর, এটা তো এরকম ভাবে থাকে না, ইনিশিয়ালি ফেনল নেওয়া হয়েছে, এখানে আমি NaOH দিলাম, বেস দিলাম, মানে ফেনক্সাইড তৈরি হবে, ও মাইনাস Na প্লাস এরকম তৈরি হবে। এবার আমরা আগের দিনই পড়ে এলাম যে যতগুলো গ্রুপ আছে তাদের মধ্যে ও মাইনাস হচ্ছে সব থেকে অ্যাক্টিভেটিং গ্রুপ, তার কারণ হচ্ছে মাইনাস আই মানে প্লাস আই প্লাস আর, দুটো দিয়েই ইলেকট্রন ঠেলছে, রিংটাকে অ্যাক্টিভেট হচ্ছে। তাহলে এইবার তার মানে ঘটনা হচ্ছে, এটা পরেও বারবার দেখতে পাবি যে উইক ইলেকট্রোফাইল যদি আমাকে রিং এ ঢোকাতে হয়, সেক্ষেত্রে একটা কম্পোনেন্ট ফেনক্সাইড হলে খুব সুবিধা হয়, কারণ ফেনক্সাইডটা প্রচন্ড ইলেকট্রন রিচ, তার ফলে কি হবে, উইক ইলেকট্রোফাইল থাকলেও কিন্তু ও অ্যাটাক করে নেবে। যে কোনো একটা নিউক্লিওফিলিক পার্ট আছে, ইলেকট্রোফিলিক পার্ট আছে, যে কোনো একটা পার্টকে অ্যাক্টিভেট করে রিঅ্যাকশনকে ফাস্ট করে। তো এটাই ব্যাপার। এখানে ধর আমি তবুও রিভার্সেবল থাকে ব্যাপারটা, 150°C 4 to 7 অ্যাটমসফিয়ার প্রেসার, এবং এখানে যদি আমি CO2 দিই, কার্বন ডাই অক্সাইড, তো CO2 এর ক্ষেত্রে CO2 যদি এমওটা দেখিস, ওটা দেখতে হবে না, জাস্ট বলে দিচ্ছি। CO2 এর ক্ষেত্রে অ্যান্টিবন্ডিং গুলো ভ্যাকেন্ট অবস্থায় রয়েছে, মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে সেটা, CO2 ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে ওটা একটা নিউট্রাল মলিকুল, তার উপরে গ্যাস মলিকুল, তো ওর অরবিটাল আছে, ভ্যাকেন্ট অরবিটাল আছে, সে তো নাইট্রোজেনেরও আছে, তাই বলে কি নাইট্রোজেন অ্যাকসেপ্ট করে না। তো এটাই ব্যাপার যে অরবিটাল আছে কিন্তু নিজে যথেষ্ট স্টেবল, ফলে ওরা রিঅ্যাকশন করার দরকার নেই, ফলে CO2 হচ্ছে একটা ভেরি উইক ইলেকট্রোফাইল। উইক ইলেকট্রোফাইল। তো এই কারণে যেটা হয় যে CO2 যেহেতু খুব উইক ইলেকট্রোফাইল, সেই কারণে ফিনক্সাইড যদি এখানে না দিস, কোনোভাবেই এই রিঅ্যাকশন হবে না। যদি ফিনক্সাইড দেওয়া হয় তাতেও খুব ভালো হয় না, এই যে 4 to 7 অ্যাটমসফিয়ার প্রেসার দেওয়া হয়েছে, 150° টেম্পারেচার দেওয়া হয়েছে, মানে একটা ভিগোরাস কন্ডিশন দিতে হবে, দিলে তখন CO2 একটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। এবং এখানে কি হবে, আমি কিভাবে দেখাই, এই নিচে দেখাচ্ছি। ডবল বন্ড করতে গেল এখানে, এটা তাহলে কি হবে, এটা হচ্ছে ডবল বন্ড, সি ডবল বন্ড ও, এটা এইচ, এটা হলো। এবার পরের স্টেপে তো বুঝতে পারছিস,
দেখিয়ে দেবো একবারে। পরে একটা অ্যাসিড দিতে হবে, শুধু এরকম দিলে প্লাস দিয়ে দে, তা নাহলে ওইচ এ ফিরবে না আর কি। তো এখানে একটা ওইচ আসবে, সিও তার সাথে সি ডবল এইচ, এটা তৈরি হবে। এটা হচ্ছে প্রোডাক্ট। তো এখানেও কিন্তু প্যারাতে আসতে পারতো, ইলেকট্রোফাইল তো ফেনক্সাইড আছে অ্যাক্টিভেটেড, তাহলে প্যারাতেও আসতে পারতো না, প্যারাতে জীবনে আসবে না। সেম কারণ এখানেও এই যে ইয়েটা হয়েছে, যে অ্যাটাকটা হয়ে যে সিগমা কমপ্লেক্সটা তৈরি হয়েছে, এই সিগমা কমপ্লেক্সটার একটা এক্সট্রা স্টেবিলিটি আছে। ডবল বন্ড এরকম একটা 6 মেম্বার ইন্টারমিডিয়েট তৈরি হয়, ডেল্টা মাইনাস। এটাও মনে করে দেখছি আমরা আগে পড়েছিলাম, যেটাকে বলে কোয়াসি অ্যারোমেটিক। এই পাই বন্ডটা দুটো ইলেকট্রন থাকবে, মানে এটা এটা ছিল তো, এটা ধর অক্সিজেন। এইভাবেও তুই দেখাতে পারিস না এইভাবে, মানে আমি জাস্ট ইলেকট্রন গুলো তো রয়েছে, বন্ডটা তো পুরোপুরি ভাঙেনি তখন, ইন্টারমিডিয়েটের অবস্থার মানে কথা হচ্ছে, ইন্টারমিডিয়েট সরি ট্রানজিশন স্টেটের অবস্থার কথা হচ্ছে। এরকম এরকম একটা কিছু থাকবে, তার মানে এই অক্সিজেন দুটো, এখানে দুটো, এই বন্ডটা দুটো, টোটাল 6টা ইলেকট্রন। এটা আমরা আগে পড়েছি। তো এটাও একটা কোয়াসি অ্যারোমেটিক সিস্টেম। সেই কারণে প্রথম কথা, একটা 6 মেম্বার রিং তৈরি হয়েছে। হাইড্রোজেন বন্ডিং এর জন্য পুরো রিংটা প্ল্যানার হয়েছে। হাইড্রোজেন বন্ডিং করতে গেলে গোটা রিংটাকে প্লেনে আসতেই হবে, তাহলে হাইড্রোজেন বন্ডিং যেহেতু আছে, সেই জন্য বাধ্য হয়ে রিংটা প্ল্যানার হয়েছে, এবং এই প্লেনে আসার সঙ্গে সঙ্গেই ও কোয়াসি অ্যারোমেটিক ক্যারেক্টার পেয়ে গেছে। ফলে এর একটা স্টেবিলাইজড মানে স্টেবিলাইজড ট্রানজিশন স্টেটই বলতে পারি, সেটা তো ইন্টারমিডিয়েট নয়। তো এবার এই ইন্টারমিডিয়েট কে যদি স্টেবিলাইজ করে দিস, তার মানে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি কমে যাবে, রেট ফাস্টার হয়ে যাবে। ফাস্টার রেট। তো এই কারণে যেটা হয়, যে ধর আমি যদি ইন টার্মস অফ ইয়ে দেখি, এদিকটা কম, তো অটোমেটিক্যালি ও যখন এনার্জি পায়, এনার্জি রাস্তাটা ফলো করে চলে আসে, অর্থ প্রোডাক্ট তৈরি করে, প্যারাতে যেতেই পারে না হায়ার অ্যাক্টিভেশন এনার্জির জন্য। সেরকম হচ্ছে কেস। এবার অ্যাক্টিভেশন এনার্জিটা কমলো কেন? কারণ ট্রানজিশন স্টেটটা স্টেবিলাইজ। কিভাবে স্টেবিলাইজ? এই যে কোয়াসি অ্যারোমেটিসিটি 6 মেম্বার রিং তৈরি করেছে, হাইড্রোজেন বন্ডিং করে প্যারা হয়েছে, সেই কারণে ওখানে কোয়াসি অ্যারোমেটিসিটি এসেছে, ফলে রিংটা নর্মাল সিস্টেমের থেকে স্টেবিলাইজড হয়েছে। আর ট্রানজিশন স্টেট যেহেতু স্টেবিলাইজ, অ্যাক্টিভেশন এনার্জি কমে গেছে এবং রেট ফাস্টার হয়ে গেছে। বাস। এইবার ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে, এটা যদি সত্যি হয়, ঠিক আছে, এটাকে ধরে নিলাম সত্যি, এই ঘটনাটা যদি সত্যি হয়, তাহলে কোনোভাবে যদি তুই এই কোঅর্ডিনেশনটা, এই ঘটনাটা ঘটিয়েছে কে? সোডিয়াম আয়নটা ঘটিয়েছে। দেখ, এই গোটা রিংটাকে প্লেনে আনার কাজটা করেছে কিন্তু সোডিয়াম, তাই না? তো এবারে
সরি, আমি এখানটায় হাইড্রোজেন বন্ডিং লিখে দিয়েছি, এখানে আদৌ হাইড্রোজেন বন্ডিং নয়, মানে অ্যাসোসিয়েশন হয়েছে, এটাকে কোঅর্ডিনেট, হাইড্রোজেনই তো নেই, কি হাইড্রোজেন বন্ডিং হচ্ছে? সোডিয়ামে কোঅর্ডিনেট করেছে ইলেকট্রন গুলো, ইলেকট্রন ডেন্সিটি দিয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যদি তাই হয়, সোডিয়ামটা কোঅর্ডিনেট করে দুটো প্রান্তকে প্লেনে নিয়ে এসছে, যদি তাই হয় তাহলে কোনো কারণে তুই যদি কোঅর্ডিনেশনটাকে হ্যাম্পার করাতে পারিস, তাহলে রিংটা তৈরি হবে না, এই সিক্স মেম্বার রিং তৈরি হবে না। এবার যদি তাই না হয়, সেক্ষেত্রে কিন্তু অর্থ ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি, প্যারার ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি মোটামুটি সিমিলার হয়ে যাবে, কিন্তু প্যারার ক্ষেত্রে প্রোডাক্টের এনার্জি বেশি হবে, কারণ ওখানে তো অর্থ মানে পাশাপাশি কার্বনে দুটো ইয়ে আছে, স্টেরিক কাজ করছে, ফলে প্রোডাক্টের স্টেবিলিটি কম। কিন্তু যদি প্যারাতে আসতে পারে তাহলে প্রোডাক্টের স্টেবিলিটি বাড়বে। যদি অ্যাক্টিভেশন এনার্জি দুদিকে মোটামুটি সেম হয়, তখন আর সে অর্থ তো যাবে না, প্যারাতে চলে যাবে। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি দিকে সেম করতে গেলে অর্থ করসপন্ডিং ট্রানজিশন স্টেটের যে স্টেবিলিটিটা ছিল, সেই স্টেবিলিটিটাকে ধ্বংস করতে হবে। আর এই স্টেবিলিটিটা দিচ্ছিল কে? সোডিয়াম আয়ন, কোঅর্ডিনেশন করে। তাহলে কোনোভাবে কোঅর্ডিনেশনটাকে হ্যাম্পার করাতে হবে। তাই যদি করতে হবে, কোঅর্ডিনেশন কিসের উপর ডিপেন্ড করে আমরা জানি, ফাই ভ্যালু, আমরা আগে পড়েছি, ফাই চার্জ বাই রেডিয়াস। ফাই ভ্যালুর উপরে আমরা জানি কোঅর্ডিনেশন মানে ওই কোঅর্ডিনেশনের বন্ডটা কতটা স্ট্রং হবে, কতটা ভালো কোঅর্ডিনেট করছে, এই জিনিসগুলো ডিপেন্ড করে চার্জ বাই রেডিয়াস ভ্যালুর উপর। এইবার তাহলে তোকে চার্জ বাই রেডিয়াসটা হ্যাম্পার করাতে হবে। সেই কারণে জেনে বুঝে কি হলো, তুই সোডিয়ামের জায়গায় পটাশিয়াম নিয়ে নে, দেখ কি হয়। অন্যটা লিখি, OH O মাইনাস। এবার এখানে আগে ছিল Na প্লাস, এখন এসেছে K প্লাস, তাহলে K প্লাস এর ফাই ভ্যালু কম, ফাই অফ K প্লাস ইজ লেস দেন ফাই অফ Na প্লাস রেডিয়াসের জন্য। তাহলে পোলারাইজিং পাওয়ার কমে গেল, কোঅর্ডিনেশনটা উইক হয়ে গেল। উইকার দেন Na প্লাস, তাহলে যেই হয়ে গেল, তাহলে এখন এতে হ্যাম্পার হবে কোঅর্ডিনেশন, এই যে মানে প্লেনে আনার ক্ষেত্রে ব্যাপারটা হ্যাম্পার করবে। এবং সেটা কিন্তু সত্যি সত্যি দেখা যায়, যখন আমি CO2 427 অ্যাটমসফিয়ার প্রেসার 150 ডিগ্রি টেম্পারেচার দিই, এখানে কিন্তু প্যারা প্রোডাক্ট পাওয়া যায়। আমি অ্যাসিডটা দিইনি বলে দুটোকে মাইনাস রাখলাম, বেশ। এখানে কিন্তু এক্সক্লুসিভলি প্যারা, তাহলে শুধুমাত্র সোডিয়াম বেসটাকে চেঞ্জ করে দিয়েছি, আমি আর কিছু করিনি। আগের বারে দেখ, আমরা সোডিয়াম দিচ্ছিলাম, NaOH দিচ্ছিলাম, তার জন্য অর্থ হয়ে গেছে। তারপরে দেখ পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH দিচ্ছিলাম, তার জন্য প্যারা হয়ে গেছে। শুধুমাত্র বেসটা চেঞ্জ করে আরো পারতাম। তো এটা হচ্ছে ব্যাপারটা, বোঝা গেল? এরকম আরো আছে, জানার দরকার নেই, একটা দুটো দেখে নি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ও টার্বাল কালার চেঞ্জ,
বন্ধুরা, এইটা ছিল। ঠিক আছে, তো এবারে আমরা মনে করা যাক অর্থ প্যারার ব্যাপারগুলো তো মোটামুটি দেখেছি। ইপসোটা নিয়ে আমরা একটু কথা বলবো। আগের দিন ইপসো মানে হচ্ছে সাবস্টিটিউটেড বেনজিনে যে কার্বনের সাবস্টিটিউশন আছে ওই কার্বনেই যদি ইলেকট্রোফাইল আসে দ্যাট ইজ ইপসো। এটা হচ্ছে ব্যাপার। তো ইপসোটা নিয়ে আমরা এবারে অল্প বিস্তার কথা। ঠিক আছে, দেখে নি কি হতে পারে, তারপর তার করেসপন্ডিং কিছু এক্সাম্পল আমরা দেখবো, তাহলে আমাদের ওরিয়েন্টেশন কমপ্লিট। তারপরে আমরা রিঅ্যাকশন একটা দুটো করে ধরে ধরে। এটা হচ্ছে কোন একটা ধর জেড কোন একটা সাবস্টিটিউশন আছে, ইলেকট্রন উইথড্রয়িং ডোনেটিং পলিমার এখন দরকার নেই। এবারে এখানে আমি ইলেকট্রোফাইল দিলাম, যদি ইলেকট্রোফাইল ইপসো বলে দিচ্ছি, ইপসো বলে দেওয়ার মানে হলো যেখানে সাবস্টিটিউশনটা আছে ঠিক সেই কার্বনে ইলেকট্রোফাইলটা আসবে। কি করে এটা বুঝবো ইপসো? যদি আসে তবেই তাকে ইপসো বলবো। ইপসো হচ্ছে টাইপ অফ অ্যাটাক। এরকম নয় যে এরকম থাকলে ইপসো হয়, এইরকম কিছু কেস নয়। যদি ওখানে অ্যাটাক হয় তাহলে সেই অ্যাটাকটাকে ইপসো অ্যাটাক বলবে, এরকম ব্যাপারটা দেখাবো। মানে কখন হবে এরকম কেস আছে, কেসগুলো আমি পরে বলছি। আপাতত তুই ধরে নি ইপসো অ্যাটাক হয়েছে, এরকম হলো। এইবার ব্যাপারটা হচ্ছে যে এর ফেট কি আছে, মানে এটা যে তৈরি হলো এখান থেকে এরপরে ফার্দারও কোথায় কোথায় যেতে পারে, কি কি যেতে পারে। একটা জিনিস এটা হচ্ছে, আমি সবগুলোকে নাম্বারিং এ করে দিচ্ছি। এ এটা হচ্ছে দেখ, এটা আমি কিন্তু রিভার্স স্টেপ কেটে দিচ্ছি, মানে হচ্ছে এটা ফার্দার ব্যাক করে আবার স্টার্টিং মেটেরিয়ালে ফিরে যেতে পারে। এটা করার জন্য আমাদের অ্যারোমেটাইজেশন করার জন্য যে ইটা বন্ডেড হয়েছিল ওই ইটাই বেরিয়ে গেল, এটা একটা হতে পারে। প্রচুর আওয়াজ হচ্ছে নাকি? না, ঠিক আছে তাহলে। এখন পুজোর চক্করে একটু মাইক টাইক বন্ধ আছে, সেই জন্য বেঁচে গেছি। কালকে রাতে যা করছিল। আচ্ছা যাই হোক, এটা একটা রাস্তা। দ্বিতীয় একটা রাস্তা হতে পারে, প্রবাবল রাস্তা আর কি, মানে এই ইপসো থেকে অনেক কিছু আসা পসিবল। একটা রাস্তা এটা। দ্বিতীয় রাস্তা হচ্ছে এই যে ইটা ইলেকট্রোফাইল যেটা, যদি ধরে নেন আমি এই মেকানিজম গুলো মানে যেহেতু অনেকগুলো রাস্তা আছে সেই জন্য আমি অ্যারো পুশিংটা করছি না, ব্যাপারটা মুখে বলছি, নাহলে কি হবে অনেকগুলো রাস্তা আছে তো সবগুলোর করতে গেলে পুরো ব্যাপারটা কেটে যাবে। এটা ধরে নে আমি, ঠিক আছে নাহলে একটা কাজ করে এটাকে ছেড়ে দে, পরে আসছি, স্টেপ বাই স্টেপ আসি তাহলে তোর সুবিধা হবে। দ্বিতীয় একটা আমি ধর ইলেকট্রোফাইলটাকে বের করে দিলাম, মানে এটা এ রাস্তা মাইনাস অফ ই প্লাস, ইলেকট্রোফাইলটা বেরিয়ে গেল আবার স্টার্টিং মেটেরিয়ালে ফিরে গেল। তুই ইলেকট্রোফাইলটা যেমন বের করে দিলি তেমন তুই জেডটাকেও বার করতে পারিস। প্রবাবিলিটি বলছি, জেড প্লাসটা বেরিয়ে গেল, এটা বি রাস্তা, জেড প্লাসটা যদি বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে যেটা তৈরি হবে দেখ ওই পজিশনে নতুন যে ইলেকট্রোফাইলটা, জেডের জায়গায় নতুন ইলেকট্রোফাইলটা চলে গেল। হ্যাঁ, ইলেকট্রোফাইলটা চলে গেল, এটা একটা রাস্তা, অবশ্যই এটা একটা রাস্তা। তৃতীয় রাস্তা হচ্ছে, এবার একটু অন্যরকম রাস্তা দেখবো। তৃতীয় রাস্তা হচ্ছে ইলেকট্রোফাইল যেটা ছিল, যেটা ইলেকট্রোফাইল এর মধ্যে ইলেকট্রোফাইলটা মুভ করে গেল পাশের কার্বনে, পজিটিভলি চার্জ ছিল, মানে যেটা কার্বোক্যাটায়নিক রিঅ্যারেঞ্জমেন্টে যে ঘটনাটা ঘটে সেরকম ঘটনা। দেখ আচ্ছা, এটা দেখাতে গেলে দুটো স্টেপই দেখাতে হবে, এটাকে একটু ছোট করে। আচ্ছা, এইচ ই এখানটা জেড, জেড যেমন ছিল থাকলো, ইটা মুভ করলো, এরকম হলো। এইবার এখান থেকে আবার ধর তুই এইচ প্লাসটা বের করবি, মাইনাস
তাহলে কি হলো, পাশাপাশি কার্বনে একটা কার্বনে জেড, একটা কার্বনে জেড, ডবল বন্ড, প্লাস মাইনাস ডবল বন্ড হবে তখন না, মাইনাস কই, মাইনাস কই হাইড্রোজেনটা বেরোলো মানে তো ওটা ওখানে মাইনাস হবে না, কার্বনটা। না না, ওইটা হাইড্রোজেনটা বের করে এটাকে ডবল বন্ড করে দিয়েছি। এই ওটাই করেছি। বেশ, এটা একটা তাহলে এই একই রকম তুই মানে জেডটাকে ওভার বলতে পারিস প্রবাবিলিটি। ডেফিনেটলি যেটাতে বেশি স্টেবল হবে সেটাই হবে পরে, কিন্তু এটা একটা সম্ভাবনা থাকলো। এটাকে এখানে রেখে দে, জেডটাকে এখানে পাঠিয়ে দে, যেটার সাথে এইচ আছে, ইটা প্লাস হয়েছে, আবার একই কেস, এখান থেকে এইচ প্লাস বের করে দে, এখানে ই হয়ে গেল, এখানে জেড হয়ে গেল। এটা একটা রাস্তা ডি, আরো রাস্তা আছে। এই যে অবস্থাটা রয়েছে, এই যে কার্বোক্যাটায়ন রয়েছে, তুই যদি এখানে নিউক্লিওফাইল দিস, ওরা নিউক্লিওফাইল বাইরে থেকে দিলে, তো নিউক্লিওফাইলটা দিলে এই নিউক্লিওফাইলটা প্রথম কথা এখানে অ্যাড হতে পারে অর্থো পজিশনে, এটা হতে পারে। এটা থেকেও আরো বেশি স্টেবল হবে, এটা তো হতেই পারে। এটা আমরা আগের দিনে দেখছিলাম, একটা হচ্ছে এক্ষেত্রে তো যাকে বলে প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট, প্রোটন অ্যাবস্ট্রাক্ট করতে চাই, হ্যাঁ ওটা কিন্তু এখানে প্রোটন অ্যাবস্ট্রাক্ট করার মতো জায়গা নেই, মানে যে কার্বনটা প্লাস আছে ওই কার্বনে এইচ আছে, ওই কার্বন থেকে তুই যদি প্রোটন অ্যাবস্ট্রাক্ট করিস তাহলে একই কার্বনে পজিটিভ নেগেটিভ ইয়ে হয়ে যাবে, এটা হচ্ছে তোর কার্বিন তৈরি হয়ে যাবে, ওরকম ভাবে হবে। যদি পাশের কার্বনে জেড আর ই এর মধ্যে একজন হাইড্রোজেন থাকতো, যেটা sp3 কার্বন, ওখানে একটা জেড আছে একটা ই আছে, ওদের মধ্যে যদি একজন হাইড্রোজেন থাকতো তখন প্রোটন অ্যাবস্ট্রাকশনটা খুব ইজিলি হতো। কিন্তু এখানে প্রোটন অ্যাবস্ট্রাকশনটা হয়ে খুব একটা লাভ হবে। তো এখানে হচ্ছে তোর এটা একটা হতে পারে, অথবা অথবা যেটা হতে পারে এই কার্বোক্যাটায়নটা তো এটার অন্য ক্যানোনিক্যাল ফর্ম আমরা দেখিনি, অনেক ক্যানোনিক্যাল ফর্ম আছে, 3টে আছে, আমরা আগের দিন করে করে দেখছিলাম। নেট ই, এটা তাহলে এইটার ক্ষেত্রে এরকম স্ট্রাকচার যদি আমি ধরে নিই, এখানেও নিউক্লিওফাইল অ্যাড করতে পারে এই অবস্থায়, মানে যে কোনো ক্যানোনিক্যাল ফর্মে অ্যাড করতে পারে। এবার যে ক্যানোনিক্যাল ফর্মটা বেশি স্টেবল সেই ক্যানোনিক্যাল ফর্মে ওটা বেশি পরিমাণে থাকবে, এইচ এন জেড ই। এবার এটা বেশি স্টেবল হয়, আমরা আগের দিন দেখছিলাম অর্থোকুইনোনয়েড, এটাকে বলা হয়, এই স্ট্রাকচারটাকে বলা হয় অর্থোকুইনোনয়েড। আমি দেখাচ্ছি কেন বলা হয়, এটাকে বলা হয় প্যারাকুইনোনয়েড। একটা অর্থোকুইনোনয়েড, একটা প্যারাকুইনোনয়েড। প্যারাকুইনোনয়েড যেটা কি যে বেঞ্জো কথাটা আসবে প্যারাবেঞ্জো, হ্যাঁ মানে বেঞ্জোটা আসবে, হ্যাঁ বেঞ্জোটা মানে বেঞ্জিন থেকে এসেছে, বেঞ্জো কুইনোনয়েড। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এটা আগের দিন আলোচনা করছিলাম যে একটা হচ্ছে এরকম স্ট্রাকচার, আর কোথাও হয়তো এরকম স্ট্রাকচার আছে, তাহলে এটা অনেকটা সেই বিউটাডাইনের এস6 আর এস ট্রান্সের মতন। এস6টা লেস স্টেবল, এস ট্রান্সটা মোর স্টেবল, আগের দিনই এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো এই সেই একই কারণ, সেই একই লজিক এখানেও আসবে, যে যখনই যে প্যারাবেঞ্জোকুইনোনয়েড যেটা আছে দ্যাট ইজ মোর স্টেবল।
এখানে লেখা যাচ্ছে না, জানো উপরে লিখে। তো এটা হচ্ছে ব্যাপার যে অর্থবিন্দু আচ্ছা বিন্দু কুইনোনাইট কেন বলছে, ধর তো যদি কুইনন থাকে, কুইনন মানে ফিনল থেকে দুটো ওয়েজ আছে, সেই ওয়েজ দুটো থাকলে এখানে একটা ওয়েজ আছে, এখানে একটা ওয়েজ আছে, এটা হচ্ছে এটা। এইটাকে যদি আমি কিটোএনল টটোমেরিজম করি, দেখ এটা পাবি। এবং আমরা কিটোএনল টটোমেরিজমের সময় মনে করে দেখ পড়েছিলাম যে ওই যদি ইনল ফর্মে থাকে সি ডবল বন্ড সি তার সাথে ওএইচ এই ফর্মে থাকে, আর যদি কিটো ফর্মে থাকে, এর মধ্যে কিটো ফর্মের বন্ডটা অনেক বেশি স্টেবল, 15 কিলো ক্যালোরি কাছাকাছি বেশি স্টেবল। কিটো ফর্মে যখন সি ডাবল বন্ড ও বন্ড ইজ মোর স্টেবল দ্যান সি ডাবল বন্ড সি বন্ড, তাহলে এনল ফর্মে কি আছে সি ডাবল বন্ড সি তার সাথে ওএইচ, আর কিটো ফর্মে কি আছে সি ডাবল বন্ড ও। আমরা জানি সি ডাবল বন্ড ও ইজ মোর স্টেবল দ্যান সি ডাবল বন্ড সি, ফলে যেটা হবে যে এনলটার থেকে কিটোটা মোর স্টেবল, এটা আমরা জানি, এটা আমরা আগে দেখেছি। এবং তাহলে এবার ধর যদি পরের পাতাতে একবার যাই, এইবার ধর যদি এটা আমি আগে একবার বলেছি, আবার বলছি, এটা আছে, এটা যদি থাকে তাহলে এটা প্রথম কথা হচ্ছে এনল ফর্ম, বুঝতেই পারছিস ডবল বন্ডের সঙ্গে ওইচ আছে। এনল থেকে একে যদি আমি কিটো করতাম, এনল না রেখে যদি আমি কিটো করতাম এরকম এরকম করতাম, তাহলে এই যে বন্ডটা, এই বন্ডের রেসপেক্টে ভাবলে আমার 15 কিলো ক্যালোরি এনার্জি কমে যেত, -15 কিলো ক্যালোরি করলাম। কিন্তু এই ঘটনাটা ঘটাতে গিয়ে যেটা করতে হয়েছে, রেজোনেন্সটা ভাঙতে হয়েছে। রেজোনেন্স ভাঙার জন্য 36 কিলো ক্যালোরি পার মোল এনার্জি বেশি দিতে হচ্ছে। যে ডিলোকালাইজেশনটা ছিল সেটাকে আমি ভেঙেছি, রেজোনেন্সটা ভেঙেছি, তার মানে আলটিমেটলি ওভারঅল আমার হয়ে গেল +21। এইবার ঘটনা হচ্ছে ঠিক আছে, যখন দুটো হলো, এখানে একটা ওয়েট আছে, এখানে একটা ওয়েট আছে, এটা এনল ফর্ম, এটাকে আমি যখন কিটো করব, ডবল বন্ড ডবল বন্ড ডবল এরকম তৈরি, তাহলে এখানেও তাই একই কেস, ডেল্টা এইচটা -30 দুটো দুটো আছে বলে, আর +36 রেজোনেন্স ভেঙেছিস বলে, টোটাল +6 কিলো ক্যালোরি পার মোল ডেল্টা এইচ। দেখ বাকি ফ্যাক্টর তো সব জায়গায় সেমই থাকছে, এস এর ফ্যাক্টরটা মানে আমাদের এন্ট্রপি ফ্যাক্টরে কোনো চেঞ্জ হচ্ছে না, সেজন্য আমি এন্ট্রপি ফ্যাক্টরটা নিয়ে কথাই বলছি না। ডেল্টা এইচ এর যা চেঞ্জ হচ্ছে সেটাই আলটিমেটলি ডেল্টা জি এর চেঞ্জে কন্ট্রিবিউট করবে, বাকি তো সব সেম আছে। তো আগের ক্ষেত্রে দেখা যাচ্ছে +21, এখানে দেখা যাচ্ছে +6, অনেকটাই কম, যে কারণে এখানে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম প্রেজেন্ট, আর ইকুইলিব্রিয়াম, হ্যাঁ ইকুইলিব্রিয়ামটা উল্টো হয়ে গেল, ইকুইলিব্রিয়ামটা এনলের দিকে বেশি থাকে কিন্তু কিটোর দিকেও থাকে। এইবার ব্যাপারটা হচ্ছে যদি এটাকে চেঞ্জ করে দিই, আর একটা চেঞ্জ করি, OH OH OH, এটা যদি কিটো আঁকিস, এটা হবে না, কোনো ডবল বন্ড নেই, ডেল্টা এইচ -45 কিলো ক্যালোরি পার মোল, তিনটা কিটো করার জন্য এনল আর কিটোর মধ্যে ডিফারেন্স, +36 কিলো ক্যালোরি পার মোল রেজোনেন্স ভাঙার জন্য -9 কিলো ক্যালোরি পার মোল। তাহলে আলটিমেটলি এটা এটা তাই হয়, এই যে তিনটে ওই আছে এটাকে ফ্লোরোবুশিনল বলা হয়, এটা নাম আছে এনল, এটা সব সময়ের জন্য এই ফর্মে থাকে, অন্য কোনো ফর্মে থাকেই না। আর এই মাঝেরটাও আমরা এটা নিয়েও পড়েছিলাম, এই যে স্ট্রাকচারটা পাওয়া গেছে মাঝেরটা এই কম্পাউন্ডটাতে,
তুই যদি এই কম্পাউন্ডটাতে যদি তুই কোনো রিডিউসিং এজেন্ট দিস, ধরুন H2PT, কোনো রিডিউসিং এজেন্ট যদি এখানে দেওয়া হয়, তাহলে দেখা গেছে এইটা প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে। কি করে হলো? দেখ এখানে C++C ছিল, C++O ছিল, তাহলে C++C আর C++O এর মধ্যে C++O এর এনার্জি বেশি, তাহলে ওটাকে ভাঙতে বেশি এনার্জি দিতে হবে। তার আগেই C++C টা ভেঙে যাবে, C++C ভাঙলে কোনো অসুবিধা নেই। যদি উল্টোটা করতে C++C টাকে রেখে C++O টাকে ভাঙতিস, সেটা হবে না। সেটা করতে গেলে তোর প্রোডাক্টের স্টেবিলিটি কমে যাবে। C++O কে বাঁচিয়ে রাখতে পারলে প্রোডাক্টের স্টেবিলিটি বাড়বে, কারণ ওটার বন্ড এনার্জি বেশি পরিমাণে, মানে তখন এনার্জির ওয়ারিংটা বেশি হবে। আর যদি C++O কে ভেঙে দিস আর C++C কে রেখে দিস, তাহলে এনার্জি ওয়ারিং হবে না। তো এটা হচ্ছে ব্যাপারটা, হচ্ছে যে বলতে পারি this is one chemo selectivity based on bond strength। এটা এখানে দেখা যায়। কি হচ্ছে? কি শুনতে পাচ্ছি না। যে পাই বন্ডগুলো তো ফিউজড হয়ে যাবে। পাই বন্ডগুলো ফিউজড হয়ে যাবে মানে? বুঝতে পারছি না, কি হয়ে যাবে? তো কথাগুলো কেটে যাচ্ছে, বাকিটা শুনতে পেলে বল আমাকে। তো এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, C++O, তাহলে দেখ এই কম্পাউন্ডটা দিস ইজ ওয়ান অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ড বলতে পারি। কোন একটা বেস দিয়ে এখান থেকে প্রোটন কেটে তুই তারপরে আরো নতুন নতুন রিঅ্যাকশন করতে পারি। বহু জায়গায় এই কম্পাউন্ডের অ্যাপ্লিকেশন আছে। তো যাই হোক, এই জিনিসটা এখানে বলার খুব বিরাট কিছু ইয়ে ছিল না। যাই হোক, তবুও আমি বললাম একটাই কারণে, যে এই যে মানে এই কুইনোনয়েড ফর্ম গুলো, এই কারণে কুইনোনয়েড ফর্ম গুলো এগুলো তৈরি হয়, মানে ভাবার কোনো কারণ নেই যে বেনজিন রিংটা ভাঙতে পারে। অবশ্যই ভাঙতে পারে। এই যে এখানে যে কুইনোনয়েড স্ট্রাকচারটা, কুইনোনয়েড স্ট্রাকচারটা এখানে দেখানো আছে, এটা যদি বুঝতেই পারছিস 30 কিলো ক্যালোরি এনার্জি বেশি হয়েছে, মানে এখানে প্র্যাকটিক্যালি ডেল্টা এইচ হচ্ছে মাত্র +6, ডেল্টা এইচ হচ্ছে মাত্র +6 কিলো ক্যালোরি পার মোল। সুতরাং ওখানে একটা রিভার্সিবল ইকুইলিব্রিয়াম থাকতেই পারে, মানে এই উপরের স্ট্রাকচারটা নিচের স্ট্রাকচারের মধ্যে একটা রিভার্সিবল ইকুইলিব্রিয়াম না থাকার কোনো কারণ নেই। ডেল্টা এইচ অনলি +6 কিলো ক্যালোরি পার মোল, আর তিনটে থাকলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, তাহলে এই যে প্যারাবেনজো কুইনোনয়েড স্ট্রাকচারটা দেখানো রয়েছে, এটা অনেকটা কম্পারেবল হচ্ছে আমাদের এই এর সাথে, এটার সাথে, মানে 1,3-বিউটাডাইনের এস ট্রান্স ফর্মটার সাথে। আর যদি অর্থোবেনজো কুইনোনয়েড আঁকা হয়, ওটা এখানে অর্থোবেনজো কুইনোনয়েড লেখা আছে, এখানে এঁকে দিচ্ছি। এটা এটাকে ডকুমেন্টেশন করা, এটা এরকম। তাহলে অর্থবেঞ্জো কুইনোনয়েডটা অনেকটা আমার সেই নিচে যেটা দেখানো হলো, এই যে এটা অনেকটা এটার মতো। প্যারার ক্ষেত্রে আমার এই প্রবলেমটা নেই, প্যারার ক্ষেত্রে ওটা এস ট্রান্স এর মতন হবে, অর্থর ক্ষেত্রে ব্যাপারটা এস সিস এর মতন হবে। এই কারণে অর্থবেঞ্জো কুইনোনয়েড হচ্ছে লেস স্টেবল, প্যারাবেঞ্জো কুইনোনয়েড সবসময় জন্য মোর স্টেবল। এবার ওইটাই হলো, এখানে যে ইলেকট্রোফাইলটা প্রথমে আমি ই প্লাস দিয়ে তৈরি করেছিলাম, সেটা এখানেও অ্যাড করতে পারি নিউক্লিওফাইল, কিন্তু এখানে অ্যাড করলে এটা দেখ, দেখ ডবল বন্ড দুটো সিসে চলে এসছে। কিন্তু যদি এখানে অ্যাড করে, সেক্ষেত্রে কিন্তু ডবল বন্ড
দুটো তো বটেই, মানে সেই এই স্ট্রাকচারটা অনেকটা এটার সাথে কম্পেয়ার করে, দুটো ডাবল বন্ড অ্যাসিড একটা এস ট্রান্স কনফিগারেশন বলে যেরকম হয় তার সাথে ব্যাপারটা কম্পেয়ার করে, সেই জন্য এটা মোর স্টেবল, বেশি স্টেবল এর থেকে। তো এটা তৈরি হতে পারে, কিন্তু ওর থেকে এটা তৈরির প্রবণতা অনেক বেশি। নিউক্লিওফাইল যখন দেওয়া হবে তখন প্যারাবেঞ্জোকুইনোয়েড ফর্মটাই সাধারণত তৈরি হয়। এবার সেখান থেকে ফার্দার অন্যান্য রিয়াকশন হয় অন্যান্য প্রোডাক্ট। তো যাই হোক, ওভারঅল যে ব্যাপারটা দাঁড়ালো যে এই ইপসো অ্যাটাকের করসপন্ডিং অনেকগুলো প্রোডাক্ট পসিবল, সেটা সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করবে। তো প্রথম কথা হচ্ছে এ পাথওয়ে নিয়ে আমরা খুব একটা বেশি চিন্তা করব না, কারণ এ পাথওয়েতেও সেই স্টার্টিং মেটেরিয়ালটা তৈরি হবে, ওটা খুব কমন ব্যাপার, ওটা নিয়ে বিশেষ ভাবার কিছু নেই। দ্বিতীয় রাস্তা হচ্ছে পাথ বি। বি তে বলছে যে মানে ইলেকট্রোফাইলটা এলো, দেখ ইলেকট্রোফাইলটা আসার পরে সরি, বিটা বলছে ইলেকট্রোফাইলটা থেকে গেল এবং যে সাবস্টিটিউশনটা ছিল সেই সাবস্টিটিউশনটা বেরিয়ে গেল, যে ছিল সে বেরিয়ে চলে গেল। তাহলে এটা হতে পারে তখনই যদি জেড প্লাস যেটা বেরিয়ে যাচ্ছে সেটা স্টেবল হয়, একটা স্টেবল কার্বোক্যাটায়ন বা যে কোনো যেই বেরিয়ে যাক ইন দা ফর্ম অফ ক্যাটায়নই তাকে বেরোতে হবে, কারণ ই প্লাসের জায়গায় সে বেরোচ্ছে। তাহলে যেই বেরোক না কেন সেই ক্যাটায়নটা এনিহাউ স্টেবল হতে হবে, স্টেবল ক্যাটায়ন না হলে বেরোবে। তাহলে যদি ওরকম, তাহলে সেই সমস্ত জায়গাতে ইপসো অ্যাটাক হবে যেখানে ধরে নে ইলেকট্রোফাইলটা আসার পরে সে যদি বেরিয়ে যায়, অন্য গ্রুপ যেটা সাবস্টিটিউশন যেটা সে যদি বেরিয়ে যায়, তাহলে সেই যে ক্যাটায়ন তৈরি হবে সেই ক্যাটায়নটাকে স্টেবল হতে হবে। আমি স্ট্রাকচার দেখাচ্ছি, একটা দুটো স্ট্রাকচার দেখলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। কিরকম কেস, ধর এখানে টারসিয়ারি মিউটাইল আছে, এখানে টারসিয়ারি মিউটাইল আছে, এখানেও টারসিয়ারি মিউটাইল আছে। NO2 প্লাস, আমি একবার ডাইরেক্ট NO2 প্লাসই বলে দিলাম। সবসময় কি হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোকে রিএজেন্টটা মিক্সড দেবে, যেখান থেকে তোকে বুঝে নিতে হবে যে এখান থেকে আলটিমেটলি NO2 প্লাস তৈরি হয়ে এবার তুই তারপরে NO2 প্লাস অ্যাড করতে পারবি। ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হবে, সমস্ত জায়গাতে আমি আজকেও হয়তো কিছু রিঅ্যাকশন দেখাবো দেখবি যেখানে ইলেকট্রোফাইলটা প্রথমে যে রিএজেন্ট গুলো দেওয়া আছে সেই রিএজেন্ট গুলো থেকে একটা ইলেকট্রোফাইল জেনারেট, সেই জেনারেটেড ইলেকট্রোফাইলটা রিঙে ঢুকবে, এটাই হয় মোস্ট অফ দ্য কেসেস। যাই হোক, তো তাহলে এখানে ইলেকট্রোফাইলটা NO2 প্লাস ও রিঙে আসতে পারে। এবার দেখ ও যদি ইপসোতে আসে, এখানে ধর NO2 টা এলো, এমই যদি আসে, তাহলে এর সাথে যে বেরোবে সে টারসিয়ারি বিউটাইল ক্যাটায়ন, যেটা স্টেবল। এই কারণে এখানে ইপসো অ্যাটাক হতে পারে, এটাই ব্যাপার, এখানে ইপসো অ্যাটাকের পসিবিলিটি আছে এবং এটাই হয়। দিস ইজ দি এক্সক্লুসিভ প্রোডাক্ট। ওখানে না গিয়ে যদি মাঝে কোথাও আসতো, তুই চিন্তা করে দেখ, এটা একটা পজিশন, এটা একটা পজিশন, এটা একটা পজিশন, কিরকম হাইলি স্টেটিক্যালি ক্রাউডেড পজিশন, দুদিক থেকে মিথাইল, দুটো করে মিথাইলের ওকে স্টেরিক সহ্য করতে হবে, তার থেকে দরকার নেই তুই ওটাকেই বের করবে, কারণ কার্বোক্যাটায়নটা স্টেবল তো। বোঝা যাচ্ছে? এইবার দেখ একটুখানি পরিস্থিতিটা ভ্যারি করে যাবে যদি আমি এখানে টারসিয়ারি বিউটাইলটা সরিয়ে আইসোপ্রোপাইল দিয়েছি, তিনটে মিথাইলের জায়গায় দুটো মিথাইল, এখানেও তাই। NO2 প্লাস BF মাইনাস, এখানেও একই ব্যাপার, NO2 আসবে, এখানেও এটা হবে।
কিন্তু বিষয় হচ্ছে আকারে ছোট, টারসিয়ারি বিউটাইলের থেকে আকারে ছোট, ফলে আগের বার যেমন এক্সক্লুসিভ ওই ঘটনাটা ঘটেছিল সেটা হবে না। এখানে এটাও একটা প্রোডাক্ট। এখানে থাকলো, এখানে থাকলো, এনোটোটা এখানে এলো, এটাও একটা প্রোডাক্ট অর্থ পজিশন হলো। এটা প্রায় 56%, প্রায় 44%। এটাই প্রোডাক্ট হলো, ওটাই মেজর হলো, ওটাই মেজর হলো। টারসিয়ারি বিউটাইল দিয়ে তুই যাকেই দিবি তাতেই কিন্তু এই ঘটনাটা। আরো একটা টারসিয়ারি বিউটাইলের কেস দেখাচ্ছি। এমি 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 এখানে ধর BR2 in CCl4 দিলাম, কম্বিনেশন। BR2 টা ইলেকট্রোফাইল আমরা আগেই বহুবার পড়েছি। BR2 থেকে ইলেকট্রোফাইল BR প্লাস তৈরি হয়, আর একটা অন্যদিকে BR মানে যখন প্রোমিনাল সিগমা স্টারে যখন নিউক্লিওফাইল ইলেকট্রনটা যায় তখন বলটা থেকে সিগমা স্টারে সিগমা বন্ড ভাঙবে, বলটা জিরো হচ্ছে অটোমেটিক। তো ইলেকট্রনটা যায় BR মাইনাস মিলিয়ে যায়। সেটাই হয়, এখানেও তাই হয়। বমিন একটা ইলেকট্রোফাইল আর কি। এখানে বমিন চলে এলো, টারসিয়ারি বিউটাইলকে বের করে দিলাম। এটাই হয়। বেশ, এই একই কারণে এই রিঅ্যাকশনটা বহু জায়গায় অ্যাপ্লিকেশনও আছে। SO3H, SO3H ও কিন্তু আকারে যথেষ্ট বড়। এর আগেও আমরা দেখেছিলাম সেই আগের যেগুলো আমরা করেছি সেখানে দেখবি ডেরি হাইড্রোজেনের ইন্টারঅ্যাকশন বলে একটা করানো ছিল। SO3H পাশে সরে যাচ্ছিল, ন্যাপথলিনে পড়ানো ছিল দেখবি। এর আগে আমি যখন কার্বনিল পড়াতে পড়াতে মাঝে কিছুটা এগুলো নিয়ে কথা বলেছিলাম, সেই জায়গায় আছে দেখবি। SO3H ও কিন্তু আকারে যথেষ্ট বড় গ্রুপ। তো এখানে dilute H2SO4 দিলে H প্লাস, এখান থেকে H প্লাস জেনারেট হবে, সেটা হচ্ছে ইলেকট্রোফাইল। ওটাও এখানে SO3H কে রিপ্লেস করে দিতে পারে, ইপসো অ্যাটাক। আর এরকম একটা দুটো এক্সাম্পল আছে। SiMe3 OH HClO4, এটা একটা অ্যাসিড, H প্লাস ClO4 মাইনাস। এটা তৈরি হয়। বেশ, ও আচ্ছা, এই ইপসো ব্যাপারটাও চলে এসছে, দেখাচ্ছি। বেশ, এবারে ধর রিং আছে, এখানে টারসিয়ারি বিউটাইল আছে, এখানে একটা টারসিয়ারি বিউটাইল আছে, এরকম টারসিয়ারি বিউটাইল আছে দুটো। তাই বুঝতেই পারছি সেখানে কি হিউজ
স্টেরিক তৈরি হচ্ছে, কারণ প্র্যাকটিক্যালি দেখ এটা একটা ডবল বন্ড, সেই ডবল বন্ডের একটা এরকম টাইপের ঘটনা হচ্ছে। সিস অ্যালকিন, যেখানে এখানে একটা টারসিয়ারি বিউটাইল, এখানে টারসিয়ারি বিউটাইল, এই জায়গার অবস্থা খারাপ। এইটা এখানে কিছুই করতে হবে না, তুই শুধুমাত্র একটু AlCl3, এবার কেন AlCl3 পরে বোঝাবো, আছে এটা একটা রিয়াকশন, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। জাস্ট তুই AlCl3 দিবি, ক্যাটালাইটিক অ্যামাউন্ট AlCl3 দিবি, অল্প হিট দিবি, কিছুই করতে হবে না, কোনো আর কিছু দিতেই লাগবে না, এমনিতেই এক ঘর শিফট হয়ে যাবে। এটা তৈরি হয়ে যাবে স্টেরিক কমাতে গিয়ে। সেই কেসটাই আবার বলে দিচ্ছি, জাস্ট লিখে দিচ্ছি, পুরোনো খাতা খুলে একবার দেখে নিবি, ওখানে ডিটেলসে করানো আছে। কার্বনের রিয়াকশন গুলোর সঙ্গে করিয়েছিলাম দেখি। এইচ, এইটা এখানে যদি আমি 160 ডিগ্রি সেলসিয়াস কনসেন্ট্রেটেড H2SO4 অ্যাসিড মিডিয়াম দিই, এই যে ইন্টারাকশন, দিস ইজ কল্ড পেরি ইন্টারাকশন। এই পেরি ইন্টারাকশন কমানোর জন্য ওটা হাইড্রোজেনটা যদি এখানে থেকে যায়, ও এখানে চলে আসে। এটা আগে করানো আছে দেখবি, এক্ষেত্রে কোনো স্টেরিক হিন্ড্রেন্স নেই। This is kinetically controlled product, this is thermodynamically controlled product, কারণ এইটার কেসিপি যেটা আছে এটার করসপন্ডিং সিগমা কমপ্লেক্সটা মোর স্টেবল, পরে দেখবি লেখা আছে ওখানে, পড়ানো আগে পড়িয়েছি দেখবি। তো সিগমা কমপ্লেক্স মোর স্টেবল মানে হচ্ছে এটা ইন্টারমিডিয়েট কে ইনফ্লুয়েন্স করবে, কারণ সিগমা কমপ্লেক্স হচ্ছে ইন্টারমিডিয়েট, তো ওটা সরি ইন্টারমিডিয়েট কে হচ্ছে ট্রানজিশন স্টেটকে ইনফ্লুয়েন্স করবে। এখন একটু হেমন বসলে ট্রানজিশন স্টেটকে নামিয়ে দেবে, ট্রানজিশন স্টেট নামালে অ্যাক্টিভেশন এনার্জি কমে যাবে, রেট ফাস্টার হবে, দ্যাট ইজ কেসিপি কন্ডিশন। দাদা এখানে হাইড্রোজেন রিপ্লেস হতে পারে না, হাইড্রোজেনটা রিপ্লেস, হ্যাঁ এরপরে মানে ইনিশিয়ালি এটা হবে, তারপরে তুই যদি আরেকটু হিট করিস ওটা রিপ্লেস হবে, H প্লাস কে তখন H প্লাস ওখানে চলে আসবে। এস হচ্ছে H প্র্যাকটিক্যালি একটা প্রোটেক্টিং গ্রুপের মতোই কাজ করে, ওই কোন একটা পজিশনে এস হচ্ছে H ঢুকে গেল এবং ঢুকে গিয়ে ওই জায়গায় ও আর কাউকে আসতে দেবে না, H প্লাস ছাড়া H প্লাস আসতে পারে। আর হচ্ছে যেটা মানে দ্বিতীয় কাজ যেটা করে ওটা একটা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, মানে দেখা যাচ্ছে SO3H ঢুকিয়ে দিলি, তুই ঢুকিয়ে দিয়ে মেটা পজিশনে কোনো একটা সাবস্টিটিউশনকে তোর আমার দরকার ছিল সেখানে কেটে নিবি, নেওয়ার পরে এবার তুই অ্যাসিড দিয়ে এটা ব্যবহার করে দিতে পারিস। মানে একটা কিরকম ধরে নে, এরকম আছে এক্সাম্পল, আমি করাবো পরে করাবো, আছে অনেক আছে এরকম। ধর এখানে এরকম কিছু আছে, এবারে তুই কি করছিস, এবারে তুই হচ্ছে ধর তোর এখান থেকে তোকে কনভার্ট করে মিথাইল আছে, এখানে একটা ইলেকট্রন ফেলাতে হবে। এবার নিউক্লিয়াস, অ্যাক্টিভেটেড নিউক্লিয়াস মানে তোর শুধু যে এটা আসবে তা তো নয়, এটা তুই শুধু এটা আনবি কি করে, এটাও তো চলে আসবে, প্যারাটাও আসবে, হ্যাঁ অর্থ আসবে, শুধু তা তো নয় প্যারাটাও আসবে, এটাও হবে। এবার তোকে বলেছে এটা এক্সক্লুসিভ আনতে হবে, এটাই আনতে হবে, শুধু অন্যটা আনা যাবে না, তখন ঝামেলা। তখন কি করা হয়, প্রথমে সালফোনেশন, আমি ডাইরেক্ট SO3H লিখে দিচ্ছি, মানে কিভাবে তৈরি হয় আমরা পরে দেখবো, একটু পরে দেখতে পাবো। তো তখন তুই কি করবি, প্রথমে SO3H নিয়ে আয়, এটা এখানে আসবে না কারণ আকার বড়, আর এটা কোনো আগে আগে সোডিয়াম দিয়ে আমরা কোঅর্ডিনেশন দেখালাম, সেরকম কোঅর্ডিনেশনের কোনো কেস নেই,
তাহলে এখানে কিছু হবে না। ও আসবে একমাত্র প্যারা পজিশন। প্যারা পজিশনে এলো। এবার যেই প্যারা পজিশনে চলে এলো, এবার ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, SO3 হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। তার মানে ও বলছে এখানে আসো। মিথাইল বলছে অর্থ অথবা প্যারাতে আসো, কিন্তু প্যারাটা ব্লক। তাহলে তখন আর কিছু করার নেই। এরপরে যখন তুই ইলেকট্রোফাইলকে দিবি, ইলেকট্রোফাইল বাধ্য হবে এই পজিশনে আসতে। ওর হাতে এখন অপশন নেই। তখন এখানে SO3 H আছে। এইবার তুই H2 উপর দিয়ে হিট করবি। বাস, তাহলে এই ব্যাটা বেরিয়ে চলে যাবে। ওহ, ওই জায়গাটা লেখা যাবে না। দাঁড়া। এবার তুই যখন হিট করে দিবি, আমি দরকার হলে এটাকে হিট করে দিলে এই হচ্ছে মিথাইল, এই হচ্ছে ইলেকট্রোফাইল। বাস, ওরা বেরিয়ে চলে যাবে। তাই এটা এক্সক্লুসিভ প্রোডাক্ট। পরে দেখবি এটা একটা কমন টেকনিক। তো SO3H, প্র্যাকটিক্যালি SO3H acts as a protecting group. প্রোটেক্টিং গ্রুপ একটা স্পেসিফিক পজিশনকেও ব্লক করে রেখে দিল, ব্লকিং এজেন্ট বলতে পারিস। তো ওইটা অনুযায়ী পুরো ওরিয়েন্টেশনটা মানে ইয়ে করে গেল। তারপর যখন আমার কাজ হয়ে গেল, এটাই SO3H এর কাজ মেনলি। দাদা আগেরটাই কেসিপিটা মোর স্টেবল হলো, কিন্তু ওখানে স্টেরিকটা বেশি যে। হ্যাঁ, সেই জন্যই তো কেসিপি। কেসিপি মানে কি? কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, মানে প্রোডাক্টের স্টেবিলিটি কম কিন্তু অ্যাক্টিভেশন এনার্জিটাও কম। প্রোডাক্টটা ফাস্টার রেটে ফর্ম হয়, কিন্তু যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই প্রোডাক্টটা স্টেবল প্রোডাক্ট না। ও হ্যাঁ, বুঝেছি। টিসিপিটা হচ্ছে স্টেবল প্রোডাক্ট, থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। সেটা হচ্ছে প্রোডাক্ট, যে ক্ষেত্রে প্রোডাক্ট স্টেবল হবে সেটা ওটা। বেশ, এটা গেল। তাহলে আমরা দুটো তিনটে পার্ট নিয়ে বোধহয় আলোচনা হয়ে গেছে। এটা কিছু বলার নেই, আমি বললাম। ডিটা নিয়ে আমি বলে দিয়েছি। আচ্ছা, সিটা কোথায় গেল? এই যে সিতে বলছে ইয়ে হবে, মানে সরে যাবে। যেটা এক জায়গায় আসবে, তারপরে ইটা পাশে সরে যাবে, এরকম কেস। এরকম কেস আমরা দেখেছি তো, এরকম কেস আমরা আবার করে দেখাচ্ছি। এটাই হচ্ছে সেরকম কেস। এটা হলো, এখানে ধর NO2 প্লাস BF4 মাইনাস। তো এটাই আমরা বললাম, যেটা একটু আগেও একে দেখালাম। এখানে NO2 এলো, এটা এটার সাথে দ্বিতীয় যে প্রোডাক্টটা গেল, NO2 এটা। সেকেন্ড যে প্রোডাক্টটা এলো, প্রথমটা মানে দুটোই ইপসো অ্যাটাক থেকে এসছে। ইপসো অ্যাটাক থেকে এসছে যখন, প্রথম প্রোডাক্টটা দেখ একজন বেরিয়ে গেছে, তার পরেরটা বেরোয়নি, কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে গেছে। NO2টা এসছে, তারপর ইলেকট্রোফাইলটা পাশের কার্বনে সরে গেছে। তো এটাই হচ্ছে 5C এর প্রোডাক্ট। This is 56%, 44%. বোঝা যাচ্ছে? হ্যাঁ। ডি
কি ছিল ডিতে দেখি। ডিতে ছিল, আচ্ছা ওই আগে পরে হলো আর কি। ওবার ইলেকট্রোফাইলটা চলে গেল, এবারে বলছি ইলেকট্রোফাইল নয়, গোটা এই যে সাবস্টিটিউশন ছিল সাবস্টিটিউশনটাই চলে গেল। ব্যাপারটা সেই একই তো, সাবস্টিটিউশন সরে যাক আর যেই সরে যাক মানে রিলেটিভ পজিশন সেম থাকবে। তো এটাকে প্রমাণ করার জন্য একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে। এই কার্বনটাকে স্টার করে দিয়েছে, মানে ওটাকে লেভেল স্টার কার্বন মানে হচ্ছে C14, একটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দিয়ে দেওয়া হয়েছে। রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দিলে কি হবে, ওইখান থেকে ধর যে কোনো আলফা পার্টিকেল বিটা পার্টিকেল গামা রে যাই হোক কিছু তো বেরোবে, সেটাকে আমি চেক করতে পারবো তাহলে কতটা বেরোচ্ছে বা মানে তো রেডিও অ্যাক্টিভিটিটা কমলো না বাড়লো না ডিস্ট্রিবিউটেড হলো সবই ধরা পড়বে। রেডিও অ্যাক্টিভিটিটাকে আমি যদি মেপে নিই তাহলে আমি বুঝে যাবো যে মানে রেডিও অ্যাক্টিভ আইসোটোপটার ডিস্ট্রিবিউশন কিরকম ভাবে কি হয়েছে না হয়েছে। তো এখানে কি করা হয় অ্যাকচুয়ালি, এটা নিয়ে এখানে আমি নাইট্রোবেনজিন PHNO2, কেন নাইট্রোবেনজিন এটাও আমি পরে বলবো, ক্যাটালাইটিক NaCl3 দিয়ে হিট করা হয়। হিট করলে কি দেখা যায়, এখন আমি শুধু অবজারভেশন গুলোই বলছি। হিট করলে কি দেখা যায়, মিথাইল থাকলো, প্রত্যেকটা কার্বন সেন্টার লেভেলড হয়ে গেছে, মানে এই C14টা প্র্যাকটিক্যালি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। হ্যাঁ, ইন্টেন্সিটিটা কিন্তু কমে গেছে, মানে এটা ভাবার কোনো কারণ নেই যে প্রথমে রেডিও অ্যাক্টিভিটি যতটা ছিল পরে 6 গুণ হয়ে গেছে, না, রেডিও অ্যাক্টিভিটি সেম আছে, কিন্তু প্রত্যেকটা কার্বনে 1/6 করে চলে গেছে। প্রথমে একটা কার্বনে পুরোটা ছিল, পরে 6টা কার্বনে 1/6 করে আছে, টোটাল একই আছে। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ 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 রিটার্নের জন্য হ্যাঁ নবদ্বীপে ওই আপনি বোসপাড়া বিমল রোডের চোখের ডাক্তার যে ওনার চেম্বারটা, আপনি কি বাইরে থেকে আসছেন? ও আচ্ছা আচ্ছা, বোসপাড়াটা হচ্ছে গুরুশিবতলার পেছন দিকটা। আপনি গুরুশিবতলায় এসে ওখানে কাউকে একটা জিজ্ঞাসা করবেন বোসপাড়া হচ্ছে গুরুশিবতলার পিছন, গুরুশিবতলা থেকে একটু ভেতর থেকে ঢুকে যেতে হবে। মানে গুরুশিবতলা থেকে আপনি যদি বিষ্ণুপ্রিয়া হল স্টেশনটা দিকে যান তাহলে ওই কিছুটা এগিয়েই ডান হাতে একটা রাস্তা ভেঙে যাচ্ছে, ওই রাস্তায় ঢুকে যেতে হবে। ঢুকে একদম সোজা চলে আসবে, এবং সোজা আসলেই ওখানে আপনার ওখানে কাউকে জিজ্ঞেস করবেন বিমল হল ডক্টর বিমল হল ওনার চেম্বার, ওই চেম্বার, হ্যাঁ বিমল হল ওনার চেম্বার, চোখের ডাক্তার ওনার চেম্বার আছে, ওই চেম্বারের ডায়েরি বাড়ি ওখানে এসে ফোন করবেন। রিটার্ন নেওয়ার প্রচুর তারা 22 তারিখ আছে। সে বেশ, যেটা বলছিলাম তাহলে যেটা দেখা যাবে যে রেডিও অ্যাক্টিভিটিটা সেম আছে, মানে আগে একটা কার্বনে পুরোটা ছিল, এখন 6টা কার্বনে 1/6 অংশ করে হচ্ছে। এটা ভাবার কোনো কারণ নেই যে রেডিও অ্যাক্টিভিটিটা 6 গুণ হয়ে গেছে। তো এইটা কিভাবে হলো, কেন হলো এরকম, এটা হতে পারে একটাই মাত্র উপায়ে, সেটা হচ্ছে যে ওই যেটা পাঁচডি যেটা ছিল হয়ে গেল, এই যে পাঁচডি যেটা ছিল, যে সাবস্টিটিউশন যেটা ছিল জেডটা এক ঘর পাশে সরে গেছে। এবার ইলেকট্রোফাইল হিসেবে এখানে কেউ ছিল না অ্যাকচুয়ালি, এই রিঅ্যাকশনটাতে এই যে মিথাইলটা যে বেরিয়ে যাবে ওই Me প্লাসটাই ইলেকট্রোফাইল, ওই Me প্লাসটাই নতুন একটা কার্বনে অ্যাড হবে। তাহলে কি হলো, এই নতুন করে কোনো ইলেকট্রোফাইল